গাজা সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করলেন ট্রাম্প। অধিকাংশ এলাকায় দুর্ভিক্ষ, নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়ালো। ৮.৭ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া। আমেরিকা, জাপান ও চিলিতে সুনামি সতর্কতা। যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ১০ দিন দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকিতে অবস্থান পরিবর্তন করবে না রাশিয়া। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করছে অস্ট্রেলিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ের প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। তীব্র খাদ্য ঘাটতির জন্য গাজার অধিকাংশ এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধে সৃষ্টি এ দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে, এমনই সতর্কতা জানিয়েছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা। পর্যবেক্ষক সংস্থাটি বলছে, গাজার মানুষ ব্যাপক পুষ্টিহীনতায় ভুগছে। নির্মম সংঘাত, গণবাস্তুচ্যুতি, কঠোরভাবে মানবিক সহায়তা সীমিতকরণে সব ধরনের অতি প্রয়োজনীয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। উপত্যকার সংকট ভয়ানক হয়ে উঠেছে। মঙ্গলবার সবশেষ প্রতিবেদনে জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন IPC এসব তথ্য জানায়। সম্প্রতি গাজায় ১৫০ শতাধিক ফিলিস্তিনের মানুষ না খেয়ে মারা গেছেন, তাদের অধিকাংশই শিশু। গেল ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, তাদের ৬,০০০ ত্রাণবাহী ট্রাক ৪.৫ মাসেরও বেশি সময় ধরে মিশর ও জর্ডানে অপেক্ষায় আছে। গাজায় প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতি চাইছে, অনুমতি দেয়া হচ্ছে না। অন্যদিকে IPC বলছে, জুলাইয়ের প্রথমার্ধে অপুষ্টির হার দ্রুত বেড়েছে। এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০,০০০-এরও বেশি শিশু চরম অপুষ্টির কারণে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৩,০০০-এর বেশি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে। ৫ বছরের কম বয়সী শিশুরা না খেয়ে মরছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার সংকটের জন্য ইসরায়েল অনেকাংশে দায়ী। তিনি টেলিভিশনে দেখেছেন, গাজার শিশুরা খুবই ক্ষুধার্ত। গাজার ত্রাণ প্রবেশে ইসরায়েল আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সোমবার যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গাজা ইস্যুতে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন স্টারমার। বৈঠকে দুই নেতা গাজায় মানবিক সংকট শব্দটি ব্যবহার করেন, তবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। উল্লেখ্য, ইসরায়েলকে বেশিরভাগ অস্ত্রই দেয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলেছে, গাজার বিপর্যয় শতাব্দীর আর কোনো ঘটনার মতোই নয়। গেল শতাব্দীতে ইথিওপিয়া ও নাইজেরিয়ার বায়াফ্রাতে এ ধরনের বিপর্যয় হয়েছিল। এই অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন WFPর জরুরি বিভাগের পরিচালক রস স্মিথ। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ আনা হয়েছে। তারা নেদারল্যান্ডসে প্রবেশ করতে পারবেন না। জবাবে মঙ্গলবার ডাচ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬০,০৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১,৪৫,৮৭০ জন। উপত্যকার কিছু অংশে ইসরায়েলের সামরিক বিরতি চলছে। এরপরও গেল ২৪ ঘন্টায় ১১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৩৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে পারেনি। অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ আয়োজিত ২ রাষ্ট্রভিত্তিক সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, এ সম্মেলন সন্ত্রাসবাদের পুরস্কার হামাসকে উৎসাহিত করবে। এতে অংশগ্রহণ নেবে না আমেরিকা। ব্রুস আরও বলেন, এটি ইসরায়েলি জিম্মিদের জন্য অমানবিক। তিনি বিশ্ব নেতাদের, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বলেন, এ ধরনের স্বীকৃতির আহ্বান হামাসকে আশার আলো দেখায়। গাজায় দুর্ভিক্ষের দাবি প্রত্যাখ্যান করে ব্রুস বলেন, ইসরায়েল পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়নি।
রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে 10 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ড সফর শেষে মঙ্গলবার দেশে ফেরার সময় সাংবাদিকদের কাছে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আজ থেকে 10 দিন, এরপর শুল্ক আরোপ করা হবে, প্রয়োজনে আরও যা যা করা দরকার তা করা হবে। অন্যদিকে মস্কো জানিয়েছে তারা ট্রাম্পের বক্তব্য নজরে রেখেছে, শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, একপাক্ষিক চাপ বা হুমকি তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না, তবে তার দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। বুধবার মস্কোতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভূমিকায় উদ্বেগ জানান। বলেন, পশ্চিমা জোট ইউক্রেনে নিয়মিত অস্ত্র সরবরাহ করে সংঘাত দীর্ঘায়িত করছে, এটি শান্তি প্রক্রিয়ার বড় বাধা। রাশিয়ার কামচাটকো অঞ্চলে বুধবার ভোরে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। একে 1952 সালের পর সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে চিহ্নিত করেছে রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভিস। এরপর আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার গভর্নর জোশ গ্রিন জনগণকে অবিলম্বে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ উচ্চভূমিতে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গভর্নর বলেছেন, প্রথম ঢেউটি মিডওয়ে অ্যাটল দ্বীপপুঞ্জ অতিক্রম করার সময় এর উচ্চতা ছিল 6 ফুট। এখনও বড় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। এই ভূমিকম্পের কারণে জাপান, চিলি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্কটল্যান্ডে 5 দিনের সফর শেষে দেশে মঙ্গলবার ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ইউরোপীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 30% থেকে কমিয়ে 15% আনার সিদ্ধান্ত হয়। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারা গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সফরের এক পর্যায়ে ট্রাম্প স্কটল্যান্ডের মেনি গলফ কোর্সে স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সোয়েনির সঙ্গে নৈশভোজ করেন। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে, এমনই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। মঙ্গলবার বেইজিংয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, চীনের ট্রাম্প পুতিন বৈঠক হলে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়ন হবে। এই বৈঠককে স্বাগত জানায় চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উদযাপনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে বেইজিং যাবেন। তখন ডোনাল্ড ট্রাম্প চীন গেলে তার সাথে দেখা করতে পারেন পুতিন, এমনটাই জানিয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানাতে পারেননি জিয়াকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে 16 বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস বুধবার সিডনিতে এ ঘোষণা করেন। এই নিষেধাজ্ঞার কারণে 16 বছরের কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, এক্স সহ কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তবে তারা ইউটিউব ভিডিও দেখতে পারবে, কিন্তু অ্যাকাউন্ট তৈরি বা কন্টেন্ট আপলোড বা মন্তব্য করতে পারবে না। এই নতুন আইনটি চলতি বছরের শেষ নাগাদ সংসদে উত্থাপন করা হবে। অনুমোদনে 12 মাস পর কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।